Hello and welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani. আজকে আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ NISM 5 এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এক্সামের 8th চ্যাপ্টার ট্যাক্সেশন তার পার্ট 2। প্রিভিয়াস পার্ট আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য কত ট্যাক্স দিতে হয়, ক্যাপিটাল গেন ট্যাক্স কত। সো ক্যাপিটাল গেন ট্যাক্সের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলে কত ট্যাক্স দিতে হয় বা লং টার্ম ক্যাপিটাল গেন হলে কত ট্যাক্স দিতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডিসকাস করেছিলাম দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট। কারণ অনেক সময় হয় যে যারা ট্রেডিং করে তারা কোনো একটা ফান্ড থেকে হয়তো প্রফিট পাচ্ছে, মানে ক্যাপিটাল গেইন হচ্ছে, আবার আরেকটা ফান্ড থেকে হয়তো লস হলো। সো সে শর্ট টার্ম ক্যাপিটাল লস বা লং টার্ম ক্যাপিটাল লসের ক্ষেত্রে কত কোন গেনের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা লাস্ট পার্টে ডিসকাস করেছিলাম। তো যারা এখনও সেই পার্টটা দেখোনি তারা কাইন্ডলি আগে সেই পার্টটা কমপ্লিট করে এসো, দেন এই পার্টটায় আসো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে অ্যাবাউট দিস ট্যাক্সেশন চ্যাপ্টার। সো এই পার্টের বা এই ভিডিওর ফার্স্ট আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ দ্য সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা STT। সো সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স এই জিনিসটা কি, সেটা হলো দ্যাট ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি অন রিডেমশন অর সুইচ টু আদার স্কিমস অর সেল অফ ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হোয়েদার সোল্ড অর অন স্টক এক্সচেঞ্জ অর আদারওয়াইজ। সো এখানে বোঝা যাচ্ছে কি, এখানে বোঝা যাচ্ছে STT এটা অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ফান্ড লাইক দ্য ইকুইটি টাইপ ফান্ড। সো ইকুইটি টাইপের ফান্ডে কিন্তু সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ সেটা কিন্তু কাটা হয়। কোন সময় কাটা হয়? কাটা হয় যখন রিডিম করে বা সেল করে বা সুইচ করে। সুইচ করা মানে কি? সুইচ করা মানে একটা কোম্পানি থেকে রিডিম হচ্ছে, মানে সেল হচ্ছে, আর একটা কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে। সো যখনই সেল করা আসবে তখনই কিন্তু STT বা সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স সেটা কিন্তু কাটা হয়। সো STT ইজ নট অ্যাপ্লিকেবল অন পারচেজ অফ ইউনিট। সো পারচেজ করার সময় কিন্তু STT কাটা হয় না। STT ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য at the time of redemption, and it is not also not applicable to transaction in debt securities বা debt mutual ফান্ডের ক্ষেত্রে কিন্তু STT কাটা হয় না। STT is only applicable in case of equity market or equity type mutual fund. সো যদি কোনো ইউনিট পারচেস করা হয় সেখানে STT কাটা হয় না, অলরেডি বলেছি। সো দ্যাটস ওয়াই নীল। আর এবং এই STTটা বেসিক্যালি কে দেয়? STTটা দেয় পারচেসার, যে কিনছে সে। সো ডেফিনেটলি সেটা নীল। সো কোনো ইনভেস্টারকে STT দিতে হয় না পারচেস করার সময় কোনো ফান্ড। বাট যদি তারা সেল করতে চায় তাহলে তারা কিন্তু সেলার, মানে যেসব ইনভেস্টার তারা সেই ক্ষেত্রে সেলার। সো সেই ক্ষেত্রে রেট হলো 0.001%। সেল অফ ইকুইটি শেয়ার্স, ইউনিট অফ বিজনেস ট্রাস্ট অর ইউনিট ইন কেস অফ নন ডেলিভারি বেসড, সেই ক্ষেত্রে STT কাটা হয় 0.025%। ইন কেস অফ মিউচুয়াল ফান্ড, দ্যাট সেলিং অফ মিউচুয়াল ফান্ড, দ্যাট ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেই ক্ষেত্রে STT কত? সেই ক্ষেত্রে STT হলো 0.001%। তো সিম্পলি আমাদের মনে রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে STT হলো 0.001%। ওকে, নেক্সট ইজ দ্য অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ কল্ড দ্য বোনাস ট্রিপিং। বোনাস ট্রিপিং জিনিসটা কি সেটা খুব ভালোভাবে বুঝবে। যে এটা বলছে এটাই যে দ্য প্র্যাকটিস অফ বাইং স্টকস অর মিউচুয়াল ফান্ড ইউনিটস to take part in a bonus issue which allows them to book losses on the original investment value and then set off is called the book stripping. দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হলো এটাই যে ইনভেস্টার হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা মিউচুয়াল ফান্ড যখন ইনভেস্ট করেছে বা প্রোডাক্ট কিনেছে তখন ন্যাভ ছিল 28 টাকা। ওকে, দেন বোনাস ইস্যু হয়েছে কত? 1:1। এখন ন্যাভের ভ্যালু তাহলে কত হয়েছে? এখন ন্যাভের ভ্যালু কমে যাবে, বিকজ আমার নাম্বার অফ ইউনিট সেটা বেড়েছে। নাম্বার অফ ইউনিট যদি বাড়ে তাহলে ন্যাভের ভ্যালুটা কমে যায়, সেটা আমরা অলরেডি আগে দেখেছি। যে টোটাল যা ভ্যালু অফ ইউর টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল ক্যাপিটাল, ভ্যালু অফ ক্যাপিটাল বাই যদি আমার নাম্বার অফ ইউনিট দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা পাবো ন্যাভ। ওকে, সো নাম্বার অফ ইউনিট যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি ন্যাভটা কমে যাবে। সো 1:1 যেহেতু ইস্যু বোনাস ডিক্লেয়ার হয়েছে, সো একটা ইউনিটের জন্য একটা ইউনিট বোনাস দেওয়া হয়েছে। সো আমার এখন ইউনিট ডবল হয়ে গেছে, সো ডেফিনেটলি আমার ন্যাভ হাফ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই 44। এবার ইনভেস্টার কী করছে? ইনভেস্টার সেলস দ্য অরিজিনাল ইউনিট। তার কাছে হয়তো টোটাল 100টা ইউনিট ছিল, সে বোনাস পেয়েছে আরও 100টা ইউনিট, তাহলে টোটাল এখন তার 200টা ইউনিট আছে। সো দ্যাটস ওয়াই তার ন্যাভ হাফ হয়ে গেছে। সে তখন কী করছে? 100টা যে ইউনিট অরিজিনাল ছিল সেই 100টা ইউনিট সে সেল করে দিয়েছে। কত টাকায়? 14 টাকায়। ওকে, সো মানে কম ন্যাভে, যেহেতু এখন ন্যাভ কমে গেছে, সো 14 টাকায় সেল করে দিয়েছে। তাহলে তার অ্যাকচুয়াল লস কত হয়েছে? তার অ্যাকচুয়াল লস হয়েছে 28 টাকা, মানে 14 টাকা। 28 minus 14, দ্যাট ইজ 14 রুপিস। তো এই যে লস, এটা আমরা আগের পার্টে ডিসকাস করেছি যে লস হলে সেটা কীভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে, অন্যান্য ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করা যেতে পারে। বাট তার কী ক্রাইটেরিয়া সেটা আগের চ্যাপ্টারে ডিসকাস করেছি, সেটা দেখে নিও। সো এই যে লস, এইটা যাতে না কেউ করতে পারে তার জন্য বোনাস ট্রিপিং।
ওকে, সো সেটাকে বলা হচ্ছে দ্যাট রুল অফ বোনাস ট্রিপিং। বোনাস ট্রিপিংটা কি বলছে, দ্য ক্যাপিটাল লস ইজ নট অ্যাভেলেবেল ফর সেটিং অফ এগেনস্ট ক্যাপিটাল গেইন। এই যে ক্যাপিটাল লসটা হয়েছে এই লসটা কিন্তু দেখাতে পারা যাবে না। If the original units were bought within a period of 3 months prior to the record date of for the bonus issue and sold off within the period of 9 years. So জিনিসটাকে আমি আর একটু সিম্পল ওয়েতে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি আগে কি করা হতো। আগে হতো যে বেসিক্যালি কি হয়, বেসিক্যালি বোনাস ইস্যু করা হবে সেইটা বোর্ড অফ ডিরেক্টরদের মিটিংয়ে সেটা ডিসকাস করা হয়। সো সেইটা ডিসকাস করা হলো, দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে বোনাস দেওয়া হবে। ওকে, অক্টোবর মাসে বোনাস দেওয়া হবে। সেটা ডিসিশন নেওয়া হয়েছে কবে, সেটা ডিসিশন নেওয়া হয়েছে হয়তো সেপ্টেম্বর মাসে। সো সেপ্টেম্বর মাসে ন্যাব আমার 28 টাকায় কিন্তু ছিল। আমরা জানি যে যেই আমার 1:1 বোনাস দেবে আমার ন্যাব অক্টোবর মাসে 14 টাকা হয়ে যাবে। সো অনেক পারচেজার বা ইনভেস্টার তারা কী করতো, তারা সেপ্টেম্বর মাসেই বেশি টাকা দিয়ে অনেক মিউচুয়াল ফান্ড তারা কিনতো বা ইনভেস্ট করতো সিম্পলি। এবার যেই অক্টোবর মাসে বোনাস দিত আমার ন্যাবটা কমে যেত, এবং ন্যাবটা কমে গেলেই সেই কম দামে সে সেল করতো। এবার যেহেতু কম দামে অরিজিনাল ইউনিটটা সেল করেছে, সো সে তখন তার লস হয়েছে, সেই লসটা শো করতে পারতো, এবং সেই লসটা দিয়ে সে অ্যাডজাস্টমেন্ট করতে পারতো অন্যান্য ক্যাপিটাল গেনের সাথে। ওকে, সো এবার এখানে কি বলেছে বোনাস ট্রিপিং, কি বলেছে বোনাস ট্রিপিং বলেছে এই যে এই লসটা আমি শো করতে পারবো না বা অ্যাডজাস্ট করতে পারবো না বা সেটিং অফ করতে পারবো না যদি আমার উইদিন 1 ইয়ারের মধ্যে কেনা হয়। মানে বলেছে অক্টোবর মাসে বোনাস দেওয়া হচ্ছে, সো অক্টোবর থেকে 3 মান্থ প্রায়র, 3 মাস, অক্টোবর যদি আমি এখানে ধরি অক্টোবরের থেকে 3 মাস মানে সেপ্টেম্বর, আগস্ট আর জুলাই। সো জুলাইয়ের আগে আমাকে পারচেস করে রাখতে হবে। যদি জুলাইয়ের পর মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে কেউ পারচেস করে এবং সেটা সেল করে অক্টোবরের পর আফটার 9 মান্থস, তার মধ্যে যদি কেউ সেল করে, তাহলে এই সেটিং অফ বা অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু সে করতে পারবে না। মানে সেটিং অফ বা অ্যাডজাস্টমেন্ট বাই লসটা শো করতে পারবে তখনই যদি তার 3 বছরের 3 মাস আগে সে কেনে, মানে বোনাস ইস্যু হওয়ার 3 মাস আগে কেনে, আর বোনাস ইস্যু হওয়ার 9 মাস পর সে সেল করে। মানে বেসিক্যালি গভর্নমেন্ট বলতে চাইছে যে যখন বোনাস ইস্যু হবে তার 3 মাস আগে থেকে আর 9 মাস পর অবধি, মানে টোটাল 1 ইয়ার ডিউরেশন যেন সে কোনো পারচেস বা সেলিং না করে। এটাই হলো কথা আলটিমেটলি। সো সেটাকে বলা হচ্ছে বোনাস ট্রিপিং। সো বোনাস ট্রিপিং বলে দিয়েছে এটাই যে দ্য রেকর্ড ডেট ফর বোনাস ইস্যু অ্যান্ড সোল্ড অফ উইদিন দ্য পিরিয়ড অফ 9 মান্থস আফটার দ্য রেকর্ড ডেট। অ্যান্ড যদি তার মধ্যে কেউ পারচেস করে বা সেল করে, তাহলে ইন সাচ কেস দ্য ক্যাপিটাল লস উইল বি ট্রিটেড অ্যাজ দ্য কস্ট অফ অ্যাকুইজিশন অফ দ্য বোনাস ইস্যু। মানে এই যে লসটা হচ্ছে সেই লসটাকে ধরে নেওয়া হবে যে নতুন ইউনিটগুলো সে পেয়েছে অ্যাজ এ বোনাস হিসাবে, সো সেই নতুন ইউনিটগুলোর দাম হিসাবে তাকে ধরে নেওয়া হবে। মানে সে ওই লসটাকে দেখিয়ে আর কোনো অ্যাডজাস্টমেন্ট করবে না। এবার প্রশ্ন হলো এই যে লোকে অ্যাডজাস্টমেন্ট কেন করে, তার কী সুবিধা তাতে? অ্যাডজাস্টমেন্ট করে এই জন্য যাতে তাকে ট্যাক্স কম দিতে হয়। কারণ এক জায়গা থেকে যদি আমি ক্যাপিটাল গেইন হয়, বা এটা আমি আগের ভিডিওতে খুব ভালোভাবে ডিসকাস করেছিলাম, ক্যাপিটাল যদি গেইন হয় তাহলে অটোমেটিক্যালি তাকে বেশি ট্যাক্স দিতে হবে। সো দ্যাটস ওয়াই তার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য বোনাস ট্রিপিং, খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য সিকিউরিটিজ মার্কেট, ফর দ্য ইনভেস্টমেন্ট। Next, most important or most crucial thing, that is the tax benefit under this section of 80C. So tax benefit কোন কোন ফান্ডের ক্ষেত্রে বেসিক্যালি দেওয়া হয়, যেগুলো ইএলএসএস টাইপের ফান্ড, দ্যাট ইকুইটি লিঙ্কড সেভিংস ফান্ড, ডেফিনেটলি এটা একটা ইকুইটি প্রোডাক্ট, ইকুইটি মিউচুয়াল ফান্ড, এই জাতীয় ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট দেওয়া হয় আন্ডার দিস সেকশন অফ 80C। ট্যাক্স বেনিফিট পাওয়া যায় আপ টু দ্য ফান্ড দ্যাট ইজ 1.5 লাখ টাকা অবধি পার ইনভেস্টার পার ইয়ার ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। সো 1.5 লাখ টাকা, আমরা জানি যে 2.5 লাখ টাকা হলো 2.5 লাখ টাকার নিচে যদি কারোর ইনকাম থাকে সেটা ট্যাক্স ফ্রি, রাইট? 2.5 লাখ টাকার ওপরে যদি তার ইনকাম হয়, ফর এক্সাম্পল কারোর ইনকাম 3.5 লাখ টাকা, সো তাকে 1 লাখ টাকার ওপর তাকে যা ট্যাক্স স্ল্যাব 5% অর হোয়াট এভার, সেই ট্যাক্স স্ল্যাবটা কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে 1 লাখের ওপর। সো এবার সে যদি ইনভেস্টমেন্ট দেখায় 1.5 লাখ টাকা, ওই বছরের 1.5 লাখ টাকা সেই এনিহাউ ইনভেস্টমেন্ট দেখাতে পারে, তাহলে তার কিন্তু এই টোটাল 1 লাখ টাকা কিন্তু তার ছাড় হয়ে যাবে। দ্যাট মিনস তার ট্যাক্সেবল ইনকাম দেখা যাবে 3.5 লাখের মধ্যে মাইনাস যদি আমি 1.5 লাখ টাকা করি, যেটা আমি ইনভেস্টমেন্ট দেখাচ্ছি, তার ট্যাক্সেবল ইনকাম 2 লাখ টাকা। এবং 2 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম মানে কি, মানে সেটা 2.5 লাখের মধ্যে পড়ছে, তার মানে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ওকে, এইসব ফান্ডের ক্ষেত্রে লক ইন পিরিয়ড থাকে 3 ইয়ার্স, ইনক্লুডিং ইচ অফ দ্য এসআইপি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তাই।
অ্যান্ড ডিভিডেন্ড ইন ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান অলসো লক ইন পিরিয়ড 3 ইয়ার্স। সো অনেক ডিভিডেন্ড আছে যেসব ডিভিডেন্টগুলোর রিইনভেস্টমেন্ট প্ল্যান থাকে, সেই সব ডিভিডেন্টগুলোর ক্ষেত্রেও কিন্তু 3 ইয়ার্সের লক পিরিয়ড থাকে। অ্যান্ড ট্যাক্স বেনিফিট ইজ অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট হোল্ডার ইন কেস অফ জয়েন্ট হোল্ডিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আছে, অনেক আমাদের কাস্টমার আছে যারা দেখি আমাদের তারা জব করে, তারা সার্ভিসম্যান, তো তারা ট্যাক্স বেনিফিটের জন্য তারা ইনভেস্ট করতে চাইছে মিউচুয়াল ফান্ডে, বাট তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় ফার্স্ট ফোলিও হিসাবে তার ওয়াইফকে বা তার ফ্যামিলির অন্য কাউকে রাখছে যে হয়তো কোনো চাকরি করে না বা কোনো ইনকাম করে না। সো সেই ক্ষেত্রেও কিন্তু সে কোনো ট্যাক্স বেনিফিট পাবে না, বিকজ সেই সার্ভিসম্যানটা বা আমাদের যে কাস্টমারটা সে কিন্তু সেকেন্ড হোল্ডার। ওকে, সো সেকেন্ড হোল্ডারের ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না, ট্যাক্স বেনিফিট পাওয়া যায় অনলি ফর দ্য ফার্স্ট হোল্ডার। এটা কিন্তু মনে রাখতে হবে। সো নেক্সট ইজ দ্য ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, দ্যাট ইজ কল্ড দ্য টিডিএস। সো টিডিএস মনে রাখতে হবে যে টিডিএস কোনো রেসিডেন্ট ইনভেস্টারের জন্য কিন্তু টিডিএস কাটা হয় না। রেসিডেন্ট ইনভেস্টার মিনস আমাদের ইন্ডিয়ান কাস্টমার। সো রেসিডেন্ট ইনভেস্টারের জন্য কোনো টিডিএস কাটা হয় না, বা টিডিএস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য ডিভিডেন্ড অ্যামাউন্ট। সো ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে কিন্তু টিডিএস কাটা হয় যদি সেটা 5,000 টাকার বেশি কেউ ডিভিডেন্ড ইনকাম করে, বা ডিভিডেন্ড পে আউট যেটাকে বলে, মানে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে সেটা ডিরেক্টলি ব্যাঙ্কে ক্রেডিট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু 10% টিডিএস কাটা হয় যদি তার 5,000 টাকার বেশি তার সেই ডিভিডেন্ড পায়। অ্যান্ড টিডিএসটা অ্যাপ্লিকেবল কোথায়? টিডিএস অ্যাপ্লিকেবল ফর দ্য নন রেসিডেন্ট ইনভেস্টার is lower of tax in India and the tax specified in DTA of the residence country. DTA is what? That is called the double tax avoidance agreement. So double tax অনেক সময় কি হয়, কোন একটা কাস্টমার, সেই কাস্টমার হয়তো ইন্ডিয়ান কাস্টমার, ইন্ডিয়ান অরিজিনের কাস্টমার, বাট সেই কাস্টমারটা এখন থাকে ইউএসএতে। সো সে ইন্ডিয়ান কোনো একটা ফান্ডে সে ইনভেস্ট করেছে, সো ইন্ডিয়ান ফান্ড থেকে তার যখন ইনকাম হচ্ছে, সো ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্টকে তাকে ট্যাক্স দিতে হবে। বাট সে যেহেতু ইউএসএ গভর্নমেন্টের আন্ডারে সে রেসিডেন্ট আছে, সো তারও একটা ইনকাম হওয়া মানে তাকেও ইউএসএ গভর্নমেন্টকেও ট্যাক্স দিতে হবে। সো দুই জায়গায় যাতে ট্যাক্স একই পরিমাণ বা বেশি পরিমাণ ট্যাক্স না দিতে হয়, সেইটাকে বলা হচ্ছে ডবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। সেই ক্ষেত্রে কী হয় যে ইন্ডিয়াতে তারা লোয়ার ট্যাক্স দেয়, আর যেখানে রেসিডেন্ট কান্ট্রি আছে সেখানে যা ট্যাক্স স্পেসিফাইড আছে সেই ট্যাক্স অ্যাজ পার দ্য স্ল্যাব তাদের ট্যাক্স দিতে হয় সেই কান্ট্রিতে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য TDS, that is tax deducted at source. So last is that is about the applicability of the GST. So GST আমরা এর আগেও বলেছি যে দ্য কমিশন পেবল টু দ্য ডিস্ট্রিবিউটার অফ মিউচুয়াল ফান্ডস মে বি সাবজেক্ট টু জিএসটি। যেহেতু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররাও বাকি সমস্ত প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারের মতোই সেম কাজ করে, বা তাদের সেম ক্যাটাগরি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, তো ডেফিনেটলি অন্যান্য প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারদেরও যেমন জিএসটি দিতে হয়, মিউচুয়াল ফান্ড প্রোডাক্টের বা ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রেও কিন্তু কমিশনের ওপর জিএসটি দিতে হয়। তো জিএসটির নাওএডেজ দ্য জিএসটির অ্যামাউন্ট হলো, যদি আমার টোটাল 20 লাখ টাকা রেভিনিউ জেনারেট হয়, বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে 20 লাখ টাকার রেভিনিউ জেনারেট মিনস দ্যাট 20 লাখ টাকার কমিশন। So the commission payable to the distributor of mutual fund may be subject to GST and as applicable in case of ARN holder. So definitely ARN holder হলে তবেই সে distributor হতে পারবে, and such tax cannot be charged to the scheme. And GST on brokerage and transaction cost paid for execution of trade and if any shall be within limit of T years. So আমাদের জিএসটি অন ব্রোকারেজ, আমাদের কোনো ট্যাক্সেস ট্রানজ্যাকশান কস্ট বা ব্রোকারেজ কস্টের ওপর জিএসটি আলাদা করে কাটা হয় না কাস্টমারের ওপর, জিএসটি দেয় বেসিক্যালি কমিশনের ওপর, মানে ডিস্ট্রিবিউটাররা। And GST on exit load if any shall be deducted from the exit load and net amount shall be credited to the scheme. সো জিএসটি যদি থাকে এক্সিট লোডের ওপর, কারণ এক্সিট লোডও আমরা ডিসকাস করেছিলাম যে এক্সিট লোড জিনিসটা কি, কোনো একটা পার্চেস সেল করার সময় সেই পার্সেন্টেজটা কাটা হয়। সো সেই এক্সিট লোডের সময় যদি জিএসটি থাকে কোনো ইনকামের ওপর, তাহলে সেইটা জিএসটি সেই ক্ষেত্রে এক্সিট লোডের মধ্যে ধরা হয়, এবং সেইটা বাদ দিয়ে বাকি টাকাটা নেট অ্যামাউন্ট শ্যাল বি ক্রেডিটেড টু দ্য স্কিম। And GST on all the fees other than investment and advisory fees shall be charged to the scheme within the maximum limit of T years. So GST কোন একটা প্রোডাক্টের মধ্যে বা কাস্টমারের কাছ থেকে জিএসটি কাটা হলেও সেটা কিন্তু TER, দ্যাট ইজ টোটাল এক্সপেন্সেস রেশিও, তার লিমিটের মধ্যেই থাকে, সেটা এক্সিট কিন্তু করে না, যেই টিটা সেবি গাইডলাইন্স দিয়ে দিয়েছে যে লিমিট। And GST on fees paid on the investment management or advisory fees shall be charged to the scheme in additional to the over limit specified as per the TER. So যদি আমাদের এক্সট্রা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট মানে
ধরা যাক কোনো একটা আমি ফার্স্ট ভিডিওতে যদি মনে থাকে ফার্স্ট সেকেন্ড ভিডিওতে যেখানে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য মিউচুয়াল ফান্ড। সো মিউচুয়াল ফান্ডে অনেক রকম ডিসকাস করেছিলাম যে মিউচুয়াল ফান্ডের একটা ড্রব্যাক হলো যে মিউচুয়াল ফান্ড কেউ চুজ করতে পারে না, বাট সেখানে একটা অপশান আছে যে অ্যাক্টিভ ফান্ড, যেখানে আমাদের ডিফারেন্ট ফান্ড ম্যানেজারদের সাথে যারা ইনভেস্টার আছে তারা একসাথে বসে তাদের ক্রাইটেরিয়া ওয়াইজ একটা ফান্ড তৈরি করে বা ডিফারেন্ট অ্যাসেটে অ্যালোকেট করে পোর্টফোলিওটা। সো সেই সব ক্ষেত্রে কিন্তু জিএসটিটা অ্যাপ্লিকেবল যদি হয় তাহলে সেইটা এক্সট্রা মানে টিআর যে লিমিটটা আছে লিমিট বাদেও তাদের ওপর এক্সট্রা চার্জ নেওয়া হয় বা এক্সপেন্সেস নেওয়া হয়। অ্যান্ড দ্যাটস দ্য রিজন যে যদি আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস চাই তাহলে আমাকে এক্সট্রা পে করতে হবে অ্যাজ এক্সপেন্স, অ্যান্ড দ্যাট ইজ ফর ডেফিনেটলি ইনক্লুডিং দ্য জিএসটি। ওকে, so with this I am concluding the whole this 8th chapter, that is the taxation. এখানে আমরা অনেক কিছু ডিসকাস করেছি যে মিউচুয়াল ফান্ড ইট ইজ বেসিক্যালি দ্য পাস থ্রু ভেহিকেল, মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি পাচ্ছে, যেসব এমসি আছে তারা মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম পাচ্ছে, রিটার্ন পাচ্ছে, সেই রিটার্নটা তারা পাস থ্রু করে দিচ্ছে ইনভেস্টারের ওপর। সো দ্যাটস ওয়াই ইনকাম আর্নড বাই দ্য ইনভেস্টার ফর দ্য ট্যাক্স পারপাস। সো ইনভেস্টার আছে, ইনভেস্টারকেই কিন্তু ট্যাক্স দিতে হয় ইনকামের ক্ষেত্রে, অ্যান্ড দ্য ট্যাক্স স্ট্রাকচার ইজ ডিফারেন্ট টু ডিফারেন্ট types of investor as well as the different category of the fund. And capital gain tax are basically classified depending on the holding period. আমরা নর্মালি বলেছিলাম যে 1 বছরের মধ্যে যদি কেউ উইথড্র করে নেয় দ্যাট ইজ কল দ্য শর্ট টার্ম রিটার্ন, অ্যান্ড 1 বছর পর যদি কেউ উইথড্র করে দ্যাট ইজ কল দ্য লং টার্ম রিটার্ন। সো তার উপর ডিপেন্ড করেই আমাদের ক্যাপিটাল গেন সেটাও কিন্তু ডিপেন্ড হচ্ছে, এবং ডেফিনেটলি ক্যাপিটাল গেন ট্যাক্সটাও কিন্তু ডিফারেন্ট ফর দ্য শর্ট টার্ম অ্যান্ড ফর দ্য লং টার্ম। And AMC can charge the GST as applicable taxes and laws to the schemes within the limit prescribed under the SEBI. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দ্যাট এএমসি তারা জিএসটি চার্জ করে, বাট পুরোটাই কিন্তু এক্সপেন্স হিসাবে ধরা থাকে যেটা উইদিন লিমিট অফ টিআর দ্যাট ইজ অ্যাপ্লিকেবল বাই দ্য SEBI guidelines or SEBI regulations. Okay, so with this I am concluding the whole chapter, that is taxation. যদি কোনো ডাউট থেকে থাকে ট্যাক্সেশনে অ্যাবাউট দ্য বোনাস ট্রিপিং, অ্যাবাউট সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স অর ক্যাপিটাল গেইন ট্যাক্স, এনিথিং, সো তোমরা কমেন্ট করে জানাতে পারো বা ডিসক্রিপশন বক্সে প্রোভাইডেড মেল আইডিতেও মেল করে জানাতে পারো। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 9 ডিসকাস করবো। সো উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।